আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য ইংরেজি সাহিত্যের সংক্ষিপ্ত সাজেশন দেওয়ার চেষ্টা করব। শুরুতেই বলে রাখি, আমি বিশেষজ্ঞ কেউ নই। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস ভিত্তিক এবং এই বিষয়ের উপরে যথেষ্ট সময় ব্যয় করেছি, তো সেখান থেকে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আর কি দিতে পারি আপনাদের জন্য চেষ্টা করছি। 45 বিসিএস প্রিপারেশন ইংলিশ লিটারেচার, এটা মূলত আমাদের আজকে যে শর্ট সাজেশনটা দেওয়া হবে সেটা মূলত বিগত বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ বিভিন্ন সময়ে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্ন অ্যানালাইসিস করে অর্থাৎ বিভিন্ন সময় প্রশ্নগুলো কেমন ছিল, কোন অংশ থেকে কীরকম প্রশ্ন এসেছে সেটার উপর ভিত্তি করে আমরা একটা সংক্ষিপ্ত সাজেশন দেওয়ার চেষ্টা করছি। আপনারা এই পাশে কিছু অংশে কিছু টপিক্সের নাম দেখতে পাচ্ছেন, আর এই পাশে পিরিয়ড অনুযায়ী কিছু লেখকের নাম দেখতে পাচ্ছেন। তো আমরা জানি যে ইংরেজি সাহিত্য পড়তে গেলে অনেক 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 লেখক পড়তে হয়। তো এখান থেকে দেখেন হয়তোবা এক একটা মানে কোনো একটা যুগে যতগুলো রাইটার নাম আছে, আমরা হয়তোবা বোর্ডে অতগুলো রাইটারের নামও লিখি নাই। তো এখান থেকে আসলে এই রাইটারগুলোই যে পড়বো বা বাকি রাইটারগুলো পড়বো কি পড়বো না, বা পড়লেও কোনগুলোর বিস্তারিত পড়তে হবে, কোনগুলো সংক্ষিপ্ত আকারে পড়তে হবে, সেই অংশগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন কিছু টপিক্সের নাম। এর মধ্যে একটা আছে পিরিয়ডস, এজ অথবা কান্ট্রি, টাইটেল, লিটারেরি ওয়ার্কস, লিটারেরি টার্মস, ক্যারেক্টার, কোটেশনস বা কোর্স। এই অংশগুলো থেকে এখানে যে টপিকগুলো দেখতে পাচ্ছেন, এই অংশগুলোর সমন্বয়ে কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় দেখা যায় যে ইংরেজি সাহিত্য থেকে 15 মার্কসের প্রশ্ন হয়ে থাকে। প্রথমে একটা একটা করে আসি। পিরিয়ডস, এজ বা কান্ট্রি। হ্যাঁ, এইটা পিরিয়ডস, এজ বা কান্ট্রি বলতে প্রথমে আসি পিরিয়ডস অথবা এজ। কান্ট্রিতে আমরা একটু পরে আসছি। সেটা হচ্ছে ইদানিং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, যে প্রশ্নের ধরনটা কীরকম হয়, যে যে কোনো একটা সময় উল্লেখ করে বলা হলো যে এই সময়টা কোন পিরিয়ডের অন্তর্গত। আপনারা জানেন ইংরেজি সাহিত্যে বিভিন্ন পিরিয়ড আছে, যেমন রেনেসা পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, মডার্ন পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, বিভিন্ন পিরিয়ড আছে। হ্যাঁ, যে কোনো একটা সময় দিয়ে বলা হলো যে 1798 থেকে 1832 এই সময়টা কোন পিরিয়ডের অন্তর্ভুক্ত, এরকম একটা প্রশ্ন হতে পারে। অথবা ওই প্রশ্নটাই হতে পারে যে রোমান্টিক পিরিয়ড নিচের কোন সময়ের মানে রোমান্টিক পিরিয়ডটা নিচের কোন সময়ের মধ্যে। হ্যাঁ, এরকম প্রশ্ন হতে পারে। আবার মাঝে মাঝে প্রশ্ন হয়, এটা গেল পিরিয়ডস দিয়ে, মাঝে মাঝে এরকম প্রশ্ন হয় নিচের কোনজন রোমান্টিক পিরিয়ডের কবি, অথবা নিচের কোনজন রোমান্টিক পিরিয়ডের কবি নন, এরকম প্রশ্ন হতে পারে। ইদানিং আবার আরেকটা প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে নিচের কোনজন আমেরিকার লেখক অথবা নিচের কোনজন আয়ারল্যান্ডের লেখক নয়, অর্থাৎ কে কোন দেশের কবি, এরকম একটা তথ্য যদি আমরা জানি, সেখান থেকেও 1 মার্কস আমরা পরীক্ষায় কমন পেয়ে যেতে পারি। তো পিরিয়ডস, এজ বা কান্ট্রি অর্থাৎ এই সময়কালটা এবং পাশাপাশি কে কোন যুগের বা কোন দেশের রাইটার, এরকম যদি একটা আইডিয়া আমরা রাখতে পারি, মনে রাখতে পারি, তবে সেখান থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আমরা 1 মার্কস কমন পেয়ে যেতে পারি। এখানে যে অংশগুলো আছে এইগুলোর সমন্বয়ে আসলে 15 মার্কস হয়। প্রতি বছরই যে এই অংশ থেকে প্রশ্ন আসবেই এরকম কিছু কিছু টপিক আছে, আবার কিছু কিছু টপিকস মিসিংও হয়। তো এই অংশটা দেখা যায় মাঝে মাঝে পরীক্ষায় আসে, মাঝে মাঝে মিসিংও হয়। তবে এই সবগুলো মিলিয়ে মানে আমরা যেভাবে বলার চেষ্টা করলাম, এই সবগুলো মিলিয়ে দেখা যায় যে একটা প্রশ্নে মানে প্রায় 15টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এরকম একটা প্রশ্ন থাকেই। আমরা পরবর্তী অংশটা আসি, টাইটেল, মানে বিভিন্ন লেখকদের যে উপাধি অংশগুলো আছে। যেমন আমরা যদি বলি কি বলা যেতে পারে যে ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি, ইংলিশ ট্র্যাজেডির জনককে, বা ফাদার অফ ইংলিশ ড্রামা, ইংলিশ ড্রামার জনককে, দুটোরই উত্তর কিন্তু হচ্ছে ক্রিস্টোফার মার্লো। আবার আমরা যদি বলি ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা, মডার্ন ইংলিশ ড্রামার আবার জনকটাকে, তিনি হচ্ছেন জিবি শ বা জর্জ বার্নার্ড শ। আবার যদি বলা হয় দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট, তখন আবার উত্তর হবে কি উইলিয়াম শেক্সপিয়ার। এই যে এই অংশগুলো, এগুলোই হচ্ছে বিভিন্ন লেখকদের বা কবি সাহিত্যিকদের উপাধি। মাঝে মাঝে দেখা যায় এই উপাধি থেকে একটার মতন প্রশ্ন আসে। হ্যাঁ, এটা সবসময় আসে তা না, তবে মাঝে মাঝে আসতে দেখা যায়। আর এই অংশটা দেখবেন একেবারে সবগুলো রাইটারের নাই, কিছু কিছু রাইটারের ক্ষেত্রে আছে। তবে এগুলো পড়তে গেলে একটা কনফিউশন তৈরি হতে পারে। কনফিউশন ক্লিয়ার করে করে এই অংশটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে পরীক্ষায় 1 মার্কস কমন পেয়ে যেতে পারেন। এরপরে আমরা আসি লিটারেরি ওয়ার্কস। সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই অংশটা থেকে। লিটারেরি ওয়ার্কস বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন সময়ে ঔপন্যাসিক বা লেখক বা কবি সাহিত্যিক যারা আছেন, তারা যে বিভিন্ন সাহিত্য কর্মগুলো লিখেছেন, সেটা হতে পারে নাটক, উপন্যাস, হ্যাঁ, গল্প, ছোট গল্প কিংবা কবিতা, মানে তারা যে সাহিত্য কর্মগুলো লিখেছেন সরাসরি সাহিত্য কর্মের নাম অথবা সাহিত্য কর্মের নাম দিয়ে লেখকদের নাম, এই দুটার মধ্যে যে কোনো একটা, লেখকদের সাহিত্যের নাম অথবা সাহিত্যকর্মের নাম দিয়ে লেখকের নাম, পরীক্ষায় এই প্রশ্নটা বেশি আসতে দেখা যায়। তো
এই অংশগুলো আমরা কিভাবে কি মনে রাখতে পারি, কি পড়বো, বা এখান থেকে বাকি যে অংশগুলো দেখতে পাচ্ছেন নিচের দিকে, বা লিটারারি টার্মসটা ছাড়া লিটারারি ওয়ার্কস, ক্যারেক্টার্স, কোটেশন, এইগুলোর আমরা কি কি পড়বো সেটা আমরা যখন এই যে রাইটারগুলো আলোচনা করব তার মধ্যে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো এখানে লিটারারি ওয়ার্কস এই অংশটা থেকে পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসতে দেখা যায়। এরপরে আমরা লিটারারি টার্মটা একটু পরে আসছে, ক্যারেক্টার বা কোটেশনস। হ্যাঁ, ইদানিংকালে দেখবেন এই প্রশ্নগুলো আগে খুব বেশি একটা আসতো না, তবে ইদানিংকালে দেখা যাচ্ছে বিভিন্ন লেখা বা বিভিন্ন সাহিত্যিকদের যে বিখ্যাত সাহিত্যকর্মগুলো আছে সেখান থেকে ওই অন্তর্গত সাহিত্যের বিভিন্ন চরিত্রের নাম এবং কখনো কখনো সাহিত্যের মধ্যে থেকে বিভিন্ন কোটেশনস বা উক্তি পরীক্ষায় তুলে দেওয়া হচ্ছে। তার মানে আমরা এখন কিন্তু পরীক্ষায় প্রস্তুতি নিতে গেলে অবশ্যই আমাদের ক্যারেক্টার বা কোটেশনসগুলো পড়তে হবে। এখন প্রশ্ন হতে পারে যে এত এত রাইটার আছেন, এত এত রাইটারের আমরা এভাবে এতগুলো ক্যারেক্টার বা কোটেশনস মনে রাখা কি আসলে সম্ভব, না কোনটা পড়বো কোনটা বাদ দিব? তো সেইগুলো আমরা যে একটু পরে বললাম, যে একটু পরে যখন আমরা আসবো সেটাতে আলোচনা করছি। আরেকটা হচ্ছে লিটারারি টার্মস। লিটারারি টার্মসটা কি এটা মনে হয় আপনারা কম বেশি সবাই জানেন। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, আমরা আসলে মানে লিটারারি টার্মসটা এক একজন এক এক রকম ভাবে মনে রাখি। তো সবচেয়ে ভালো উপায় আমার কাছে যেটা মনে হয়, দেখবেন মাত্র একটা দুইটা শব্দ হচ্ছে এখানে মূল, সবগুলো লিটারারি টার্মই পড়তে হয় না। প্রথমত এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর লিটারারি টার্ম মনে রাখাটা খুব বেশি কষ্ট না। আপনি খেয়াল করে দেখবেন যে কোনো একটা লিটারারি টার্মের যে কোনো একটা দুইটা শব্দ হচ্ছে মূল। আপনি ওই শব্দটা যদি বুঝতে পারেন তাহলেই বুঝবেন। আমরা অনেকে কি পুরোটা মুখস্থ করতে যাই, তখন আমরা একটা ভুল করে বসি আর কি। তো এটা যদি পুরোটা মুখস্থ না করে আপনি ওই একটা দুটা শব্দ এবং বিশেষ করে ওইটার একটা করে উদাহরণ মনে রাখতে পারেন, দেখবেন ওইখান থেকে লিটারারি টার্ম কভার হয়ে যাচ্ছে। আর কোনগুলো পড়বেন সেটার জন্য আপনি বিগত বিভিন্ন সময়ে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেইটা, এবং যদি সেটার সংখ্যা আপনার কাছে খুবই কম মনে হয় তাহলে যেটা করতে পারেন যে অপশানে আর কোন কোন লিটারারি টার্ম থেকে প্রশ্ন ছিল সেইটা দেখতে পারেন। এবারে আসি হচ্ছে আমরা বিভিন্ন যে রাইটার আছেন তাদেরকে নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেটা, এটা হচ্ছে রেনেসাঁ পিরিয়ড। আমরা রেনেসাঁ পিরিয়ডের অন্তর্গত অনেক লেখক আছেন, তবে আমরা এখানে যে বোর্ডের মধ্যে নামগুলো লিখে রাখছি এইটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর বাইরেও যে অন্যান্য সাহিত্যকর্ম বা সাহিত্যিকদের আমাদের পড়তে হবে না বিষয়টা এমন না, তবে এই লেখকগুলো থেকে প্রশ্ন সচরাচর সবচেয়ে বেশি হয়ে থাকে। যেমন রেনেসাঁ পিরিয়ড যখন আপনারা পড়তে যাবেন দেখবেন রেনেসাঁ পিরিয়ড থেকে বারবার এই দুইটা লেখক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে। এর মধ্যে যদি স্পেসিফিকভাবে একজন মাত্র সাহিত্যিকের নাম আমরা বলি, তিনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। পুরো 15টা প্রশ্নের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন একটা প্রশ্ন তো উইলিয়াম শেক্সপিয়ার থেকে থাকেই, কখনো কখনো উইলিয়াম শেক্সপিয়ার থেকে দুইটা প্রশ্নও থাকে। তো শুরুতেই যেটা বলছি, এখানে যে রাইটারগুলোর নাম আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চেষ্টা করবেন এই রাইটারগুলো সম্পর্কে যে কোনো বইয়ের মধ্যে যা দেওয়া আছে মানে একটু ডিটেলসে পড়ার আর কি। যদিও বা এর মধ্যে পড়তে গেলেও আপনি অনেক গুরুত্বপূর্ণ অংশ পাবেন, অনেক অংশ স্কিপও করা যেতে পারে, তবে আপনারা চেষ্টা করবেন এই কয়েকটা রাইটার, এখানে বোর্ডের মধ্যে যে কয়েকটা রাইটারের নাম লেখা আছে আপনারা এই কয়েকটা রাইটার সম্পর্কে একটু বিস্তারিত পড়ার। তারপরে দেখেন ক্রিস্টোফার মার্লো। তো ক্রিস্টোফার মার্লো দেখা যায় যে রেনেসাঁ পিরিয়ড থেকে উইলিয়াম শেক্সপিয়ার তো 100% পড়তেই হবে, মানে ওইটা আমরা যদি ইংরেজি সাহিত্যের একজন লেখক পড়ি তাহলে উইলিয়াম শেক্সপিয়ারকেই পড়তে হবে। আর ক্রিস্টোফার মার্লো থেকেও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। আরও যদি স্পেসিফিকভাবে বলি, যেমন আমি তো বললাম যে আপনারা সবই পড়বেন, এর মধ্যেও কিন্তু খুঁজে আরও অনেক গুরুত্বপূর্ণ অংশ কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা খুঁজে বের করা যায়। যেমন আপনারা যদি ক্রিস্টোফার মার্লো পড়তে যান দেখবেন ক্রিস্টোফার মার্লোর একটা বিখ্যাত লেখা আছে। বিখ্যাত লেখাটা কি? সে বিখ্যাত লেখাটা হচ্ছে ডক্টর ফস্টাস। এখন এই ডক্টর ফস্টাসটা পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এখন তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের ডক্টর ফস্টাসের যে কাহিনীটা আছে সেই কাহিনীর সারসংক্ষেপটা আমাদের জেনে নিতে হবে। এই কাহিনীর সারসংক্ষেপটা যখনই আমরা জানতে যাব তখনই দেখবেন ওইখান থেকে আপনার ক্যারেক্টারের যে অংশগুলো আছে, ক্যারেক্টারের যে নামগুলো আছে সেইগুলো কিন্তু আপনার অটোমেটিক মাথার মধ্যে চলে আসবে। তাহলে আপনি এইটার কাহিনীর সারসংক্ষেপটা পড়ার সময় আপনার ক্যারেক্টারও পড়া হবে, পাশাপাশি এইখানে গুরুত্বপূর্ণ কি কি উক্তি দেওয়া হয়েছে কোন প্রেক্ষাপটে সেইটাও পড়া হয়ে যাবে। আপনি যদি এইভাবে বিখ্যাত যে সাহিত্যিকরা আছেন এবং বিখ্যাত সাহিত্যিকদের আবার যেসব সাহিত্যকর্ম খুবই খুবই গুরুত্বপূর্ণ বা আমরা যখন বিভিন্ন বই পড়তে যাই সেগুলোর মধ্যে দেখবেন আলাদা করে কিছু মার্কি করা থাকে বা কিছু সাহিত্যিকের সাহিত্যকর্মের সংক্ষেপে কিছু অংশ লেখা থাকে যে এখান থেকে এই চরিত্র, এখান থেকে হয়তো বা এই কোটেশন, কিছু অংশ লেখা থাকে। আবার কিছু অংশ দেখবেন বইয়ের মধ্যে বোল্ড করা থাকে। তো আমরা সব যদি না পারি, বিখ্যাত সাহিত্যকর্মের বিখ্যাত সাহিত্যিকদের সাহিত্যকর্মের যে চরিত্র বা কোটেশনসগুলো আছে আমরা সেইগুলো যদি একটু কাহিনী আকারে মনে রাখতে পারি, একবার দুইবার গল্প পড়ার মতন, তাহলে আমার মনে হয় সেটা আমাদের জন্য খুব ইফেক্টিভ হবে।
আর এখানে দেখেন এটা গেল হচ্ছে এখন উইলিয়াম শেক্সপিয়ার বা ক্রিস্টোফার মার্লোর কথা শুধু আমরা বললাম, অন্যান্য রাইটার যে নাই তা কিন্তু না। এখানে দেখবেন আরও কিছু রাইটার আছেন, যেমন আমরা এডমন্ড স্পেন্সার, বেন জনসন, থমাস কিড, ফ্রান্সিস বেকন, এইসব রাইটার থেকেও কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে দেখা গেছে। তবে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই দুইজন রাইটার থেকে, একজন হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার এবং একজন হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। তার মানে এখন দেখেন আপনি বোর্ডের মধ্যে যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এখানে জন মিল্টন, আলেকজান্ডার পোপ, জন ড্রাইডেন, ওনারা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পি.বি. শেলি, জন কিটস, এস.টি. কলরিজ এবং লর্ড বাইরন, ওনারা হচ্ছেন রোমান্টিক পিরিয়ড থেকে। এখানে দেখেন ভিক্টোরিয়ান পিরিয়ডটা তুলনামূলক অনেক বড়, তবে এই দুজন লেখক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। একজন হচ্ছেন লর্ড আলফ্রেড টেনিসন, এই যুগের প্রধান একজন কবি এবং এই যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স। আর শেষের যে অংশটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মডার্ন পিরিয়ড। তো মডার্ন পিরিয়ডেই দেখা যায় যে অনেক সময় 100টার বেশি লেখক থাকেন। তো সে 100টা লেখক থাকলেও আপনি খেয়াল করে দেখবেন এই কয়েকটা লেখক থেকেই প্রশ্ন বেশি হয়, বিশেষ করে জিবি শ, ডাব্লিউ.বি. ইটস এবং টি.এস. ইলিয়ট, দেখবেন এগুলো প্রায় একেবারে পরীক্ষার জন্য একেবারে কমন। এখানে যে লেখকগুলো দেখতে পাচ্ছেন পাশাপাশি আছে আর্নেস্ট হেমিংওয়ে, ই.এম. ফস্টার, এই লেখকগুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো বেশি বেশি আসে। এখন তো আমার মনে হয় এই পাশের যে আলোচনাটা ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন, কোন কোন রাইটারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাও আমাদের মাথায় এসেছে। এখন সবশেষে যে প্রশ্নটা আসতে পারে, তার মানে কি ইংরেজি সাহিত্যে অন্যান্য যে রাইটারগুলো আছে সেই রাইটারগুলো কি আমরা পড়বো না, ওগুলো না পড়লে কি আমরা এইটুক পড়েই কি আমরা কমন পেয়ে যাব? আসলে বিষয়টা সেরকম না। এইসব রাইটার থেকে তুলনামূলক প্রশ্নগুলো বেশি বেশি হয়, তবে অন্যান্য রাইটার থেকে যে প্রশ্ন আসে না এমন না, অন্যান্য রাইটার থেকেও প্রশ্ন আসে, তবে অন্যান্য রাইটার থেকে যে অংশগুলো আসে সেটা খুবই স্পেসিফিক। হ্যাঁ, যেমন আপনি বলতে পারেন যে কোনো একজন রাইটারের, ধরে নিচ্ছি যেমন 41তম বিসিএসে আপনারা যদি খেয়াল করে দেখেন, এই উদাহরণটা একটু দিলে আর কি ভালো হয়, কখনো কখনো যে ব্যতিক্রম হতে পারে বা পড়ে না গেলে আমরা কি সমস্যার সম্মুখীন হতে পারি সেটা হয়তো আমরা একটু বুঝতে পারবো। যেমন 41তম বিসিএসে আপনারা খেয়াল করে দেখবেন ওই বছরে নর্মালি আগে এরকম একটা ধারণা প্রচলিত ছিল যে মডার্ন পিরিয়ড থেকে এরকম কয়েকটা পিরিয়ড আমরা কয়েকটা লেখক যদি পড়ে যাই এর মধ্যে ইনশাল্লাহ কমন পেয়ে যাবো, বাকিগুলো আমাদের ওরকম পড়তে হয় না। তো 41তম বিসিএসে খেয়াল করে দেখবেন এইসব লেখক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে নাই, যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু আদার্স যে লেখক যেগুলো আমরা স্কিপ করে যাচ্ছি সেই সব লেখক থেকে প্রশ্ন এসেছিল। তবে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নটা কিন্তু আবার আনকমন না, মানে দেখা যাচ্ছে যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, দ্য বার্থডে পার্টি, এটা কে লিখেছিলেন? হারওল্ড পিন্টার। টাইম মেশিন, এটা কে লিখেছিলেন? এইচ.জি. ওয়েলস। দেখবেন ওই রাইটারের ওই একটা দুইটা লেখাই কিন্তু ইম্পর্টেন্ট, এর বাইরে অন্য কোনো আরও অনেক লেখা আছে কিন্তু ওইগুলো কিন্তু এতটা ইম্পর্টেন্ট না, বা পরীক্ষায় কিন্তু ওইগুলো আসে না, আসলে শুধুমাত্র এই একটাই আসবে। তো এই জন্য আমাদের এইখানে যে অংশটা দেখতে পাচ্ছেন সেইটার আমরা কি বলছি যে এইটার একটু ডিটেলস, আর এর বাইরে ইংরেজি সাহিত্যে যা যা আছে আপনি যদি এত ডিটেলসে কিছু না পড়তে চান, শুধুমাত্র কোনো কোনো রাইটার থেকে হয়তো বা তথ্য একটা দেখবেন, একটা লেখা একটাই যথেষ্ট। কোনো কোনো রাইটারের ক্ষেত্রে হয়তো বা কি 3টা অথবা 4টা তথ্য মনে রাখতে হচ্ছে, অথবা 5টা তথ্য মনে রাখতে হচ্ছে। তো গড় করলে অন্যান্য রাইটার থেকে আমাদের 2টা 3টা করলে এর বেশি তথ্য মনে রাখতে হয় না। তো আপনারা এই অংশগুলো একটু ডিটেলস মনে রাখতে পারেন। আর অন্যান্য রাইটারদের ক্ষেত্রে যার বই, কারো কারো বইয়ে দেখবেন ওই অংশগুলোই 3 স্টার দেওয়া আছে, কারো কারো বই হয়তো বা বোল্ড করা আছে, কারো কারো ভাবে আলাদাভাবে হাইলাইটেড করা আছে বা মার্ক করা আছে। এই রাইটারগুলোর বিস্তারিত ছাড়া অন্যান্য রাইটারদের আপনারা শুধুমাত্র ওই বোল্ড করা অংশটা একটু দেখে যান, ইনশাল্লাহ তাতেই আপনি পরীক্ষায় প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। অর্থাৎ আমরা একেবারে কোনো কিছু স্কিপ করে যাব না, আমরা সব রাইটারদেরকেই পড়ার চেষ্টা করব, তবে তথ্যগুলো রাইটারদের ভিতর থেকে সমস্ত তথ্য না পড়ে রাইটারদের ভিতর থেকে আমরা স্পেসিফিক যে তথ্যগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে সেইগুলো মনে রাখার চেষ্টা করব। তো আমরা যদি এইভাবে পড়তে পারি তাহলে আশা করা যায় যে ইংরেজি সাহিত্য থেকে আমাদের যে টার্গেট বা প্রশ্ন কমন পাওয়ার যে বিষয়টা, সেখান থেকে আমরা এর থেকে আমাদের টার্গেটের থেকেও বেশি প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।